আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আমরা দেখতে পাচ্ছি যে বেশ দুটি সপ্তাহ ধরে কিন্তু টানা মার্কেটটা পতন করছে এবং এই পতনের ধারা যেন একেবারেই থামছে না। তো এর মধ্যে কিন্তু সামনের সপ্তাহ থেকে আমরা কিন্তু বেশ কিছু সুখবর পেতে যাচ্ছি আমাদের পুঁজিবাজারের জন্য। তো সেই সুখবরগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ব্লগটা করা। তো আসলে কি কি সুখবর আসতে যাচ্ছে আমাদের পুঁজিবাজারে সামনের সপ্তাহে, তো সেগুলো আমরা একটু সংক্ষেপে জেনে নেই। যেমন আমাদের গেইন ট্যাক্সের বিষয়ে একটা ইতিবাচক একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে। অপ্রদর্শিত যে অর্থটা রয়েছে সেই অপ্রদর্শিত অর্থটার বিষয়ে একটা ভালো সিদ্ধান্ত আসবে। লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে কর যে ব্যবধানটা সেটা বাড়ানো হবে এবং লিস্টেড কোম্পানিগুলোকে ট্যাক্সে আরো বেশ কিছু ছাড় দেওয়া হচ্ছে। তো এই সকল নিউজগুলো কিন্তু আসলে আমাদের স্টক মার্কেটের জন্য ভালো নিউজ। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে টানা কিন্তু মার্কেট পড়ে যাচ্ছে। এই পতনটা হয়তোবা এই সকল নিউজগুলো আসার পর আমরা আশা রাখতে পারি যে সামনের সপ্তাহ থেকে আমরা একটা ভালো মার্কেট দেখতে পাবো। তো আমার ভিডিও যারা এখন দেখেন তারা জানেন যে এখন আমরা কিন্তু ফেসবুকে, আমাদের ইউটিউব চ্যানেলে, কাইট টিভির যে কোনো জায়গায় আপনি কিন্তু পুরো ভিডিওটা একসাথে পেয়ে যাবেন। অর্থাৎ ফেসবুকেও পুরো ভিডিও পাবেন, ইউটিউবেও পুরো ভিডিওটি পেয়ে যাবেন। তো শুধুমাত্র ইন্ট্রো পর্যন্ত অপেক্ষা করুন। ইন্ট্রোর পর এই সকল বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে সবার সাথে আমার দেখা হচ্ছে ইন্ট্রোর পরে আমার কাইট টিভি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার কাইট টিভির ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আসার জন্য। তো যদি আপনি এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুকে দেখেন তবে অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আগের সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসের সোমবার থেকে শেয়ার বাজারে চলছে টানা দরপতন। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ার বাজারের পতনের তাণ্ডব দেখা গেছে। এই 4 কর্মদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে 179 পয়েন্ট। চলতি সপ্তাহ কিন্তু এই পতনের তাণ্ডব আরো বেড়ে গেছে। এই সময় ডিএসসি সূচক খোয়া গেছে 205 পয়েন্ট। অর্থাৎ এই 2 সপ্তাহের পতনে এই যে তাণ্ডবটা চললো আসলে ডিএসসি সূচকে, তাতে কিন্তু আমাদের উধাও হয়েছে 384 পয়েন্ট। এটা একটা বড় পয়েন্ট আসলে 2 সপ্তাহের জন্য। তো বাজার সংশ্লিষ্টরা এখন আর বাজার নিয়ে কোনো কথা বলতে চায় না, কারণ বাজার এখন কোনো নিয়মের মধ্যেই নেই। বাজারে এখন কোন নিয়মে কাজ করছে তা কেউ বলতে পারে না। বাজার ওঠার অনেক কারণ থাকলেও তা কোনো কাজেই আসছে না। এদিকে বাজার পতনের তাণ্ডবে বিনিয়োগকারীরা ক্ষত বিক্ষত। তারা এখন আর কেউ স্বাভাবিক অবস্থায় নেই। সবাই অপেক্ষা আর আক্ষেপ করে বলছে আসলে যে কেন যে শেয়ার বাজারে বিনিয়োগ করলাম, কেন আগেই লোকসান মেনে শেয়ার বাজার ত্যাগ করলাম না। এটি এখন প্রত্যেকটা বিনিয়োগকারীর মুখের কথা। তারপরেও কথা থাকে, সবকিছু যেমন শুরু আছে তেমন শেষও আছে। তো শেয়ার বাজারে পতন চলছে, পতনের স্বাভাবিকে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমাদের বিনিয়োগকারীরা। কিন্তু পতনের এই তাণ্ডব থামবে কবে? এরই শেষে থাকবে আসলে একেবারে আমাদের কিন্তু পতনের যে দ্বার প্রান্তে চলে এসছে, এমনটাই কিন্তু অনেক শেয়ার বাজারে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা এটাই বলছেন যে একেবারে পতনের শেষে চলে এসছে। কিন্তু তারপরেও কিন্তু সেখান থেকেও মার্কেট দেখা যাচ্ছে আরো পড়ে যাচ্ছে। ঘুরে দাঁড়ানোর পালা হয়তো আগামী সপ্তাহে শুরুতে থাকতে পারে বলে আশ্বাস দিচ্ছেন আমাদের যারা শেয়ার বাজারে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। আসলে মার্কেট পড়তে পড়তে এমন একটা জায়গায় চলে এসছে, এখান থেকে কিন্তু মার্কেট ঘোরার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তারপরেও মার্কেট কিন্তু দিনকে দিন কিছু না কিছু পয়েন্ট হারাচ্ছে। তো আসলে আমরা যে সকল সুখবরগুলো নিয়ে কথা বলছিলাম, যে সুখবরগুলো হয়তো আমরা সামনের সপ্তাহে হয়তো পেয়ে যাব, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে গেইন ট্যাক্সের বিষয়। দেখুন, এই গেইন ট্যাক্সের বিষয়টা দিয়ে কিন্তু মার্কেট পড়া শুরু করেছে। আমাদের বিভিন্ন রকম পোর্টালগুলোতে কিন্তু এই নিউজটাই এসছে যে গেইন ট্যাক্স ধরা হচ্ছে এবং গেইন ট্যাক্সের কারণে বড় বিনিয়োগকারীরা এই শেয়ার বাজার থেকে বেরিয়ে যাচ্ছে। আসলে এই গেইন ট্যাক্স নিয়ে কিন্তু আসলে কোনো কথাই হয়নি, একবারে গেইন ট্যাক্সের কথা হয়নি বলে কিন্তু আমাদের সিকিউরিটিজ কমিশনের যে আমাদের সম্মানিত যে চেয়ারম্যান রয়েছেন শিবলি রুবায়তুল ইসলাম, উনি কিন্তু বলেছেন আমি গেইন ট্যাক্সের বিষয়ে কোনো খবরই পাইনি আসলে। তারপর কেন এইসব পোর্টালগুলোতে এইসব গেইন ট্যাক্সের বিষয়ে কথা হচ্ছে তা আমার বোধগম্য না। তবে আমি যতটুকু ধারণা করি যে আসলে গেইন ট্যাক্স নিয়ে
কোনো কিছু হওয়ার না। কারণ এনবিআর অলরেডি জানে যে আসলে পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী রয়েছে তারা কতটা গেইনে রয়েছে। যদি এইভাবে হিসাব করা যায় তারা যে লস করেছে তার উপর আসলে সাবসিডি দেওয়া উচিত। তো সেখানে তো গেইন ট্যাক্স ধরার কোনো আসলে কারণই দেখা যায় না। পরের যে পয়েন্টটা, যেটা একটা আরেকটা ভালো পয়েন্ট, সেটা হচ্ছে কি অপ্রদর্শিত যেসব আয় রয়েছে সেই আয়টা যাতে, এই অর্থটা যাতে এখানে যাতে ইনভেস্ট করতে পারে সেই সুযোগটা দেওয়া। তো এইটা নিয়ে কিন্তু কথা চলছে। আমরা আশাবাদী যে আসলে এই অপ্রদর্শিত এই অর্থটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাবো আমাদের ক্যাপিটাল মার্কেটে। আসলে এই অপ্রদর্শিত আয়টা আসলে নীতিগতভাবে অনেকেই মনে করেন যে আসলে পুঁজিবাজারে আসা উচিত না, কিন্তু আসলে অপ্রদর্শিত টাকা বা যেটাকে আমরা বা ইংলিশে আমরা বলে থাকি ব্ল্যাক মানি, শব্দটা শুনলে পর মনে হয় যে আসলে কোনো হয়তো বা চোরা কারবারি কাজ করেছে, কোনো অবৈধ কাজ করেছে, সেখান থেকে আসলে এই অর্থটা আসছে, সেই অর্থটাই হয়তো শেয়ার বাজারে বিনিয়োগ হবে। আসলে কিন্তু বিষয়টা তেমন না। অপ্রদর্শিত আয়টা হচ্ছে গিয়ে বা অর্থটা হচ্ছে গিয়ে, ধরেন আপনার কোনো একটা অ্যাসেট আছে, সাপোজ মনে করেন একটা গাড়ি ছিল, সেই গাড়িটা আপনি ট্যাক্স ফাইল যখন প্রথম দিয়েছেন তখন আপনি এই গাড়িটাকে ট্যাক্স ফাইলে ইনক্লুড করা হয়নি। এখন যখন আপনি গাড়িটা সেল করেছেন, সেই যে অর্থটা, সেই অর্থটা আপনি যখন ট্যাক্স ফাইলে নাই, তখন আপনার এটা হচ্ছে কি অপ্রদর্শিত টাকা বা ব্ল্যাক মানি বলা হয় যেটাকে। তো এই অর্থটা কিন্তু আসলে শেয়ার বাজারে আসার অনুমতি দেওয়া উচিত। কারণ এই অনুমতি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই অর্থটা কোনো না কোনো ভাবে দেশের বাইরে চলে যাবে। কারণ এই টাকাটা যে যার টাকা, সে তো আর এই টাকাটা ছেড়ে দিবে না। তো কি হবে, এই টাকাটা কোনো না কোনো ভাবে দেশের বাইরে চলে যাবে। তার থেকে বরঞ্চ ভালো আমাদের পুঁজিবাজারে যদি এটা ইনভেস্ট হয় তবে অবশ্যই এটা দেশের কল্যাণে আসবে। তো এই গেল আসলে আমাদের যে দ্বিতীয় যে একটা ভালো নিউজ, সেই নিউজটি সম্পর্কে। এরপরে হচ্ছে কি লিস্টেড এবং নন লিস্টেড যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে করের একটা ব্যবধান তৈরি করা হবে। অর্থাৎ এখন ব্যবধান আছে কিন্তু সেটা খুব সামান্য। এই কারণেই যারা লিস্টেড নয় তারা কিন্তু খুব আগ্রহ পাচ্ছে না যে আসলে আমাদের এই পুঁজিবাজারে আসতে। কারণ তারা দেখছে যে পুঁজিবাজারে আসার পর তাদেরকে একটা অতিরিক্ত চাপ নিতে হয়, তাদেরকে অতিরিক্ত রিপোর্টিং করতে হয়, তাদের মধ্যে আরো অনেক কিছু বিষয় চলে আসে যখন একটা লিস্টেড কোম্পানিতে তারা দায়বদ্ধ হয়ে যায়। তো সেই কারণে কিন্তু অনেক আনলিস্টেড কোম্পানি কিন্তু আমাদের পুঁজিবাজারে আসছে না। কিন্তু যখন এই করের ব্যবধানটা, যে লিস্টেড কোম্পানির কর এবং আমাদের আনলিস্টেড কোম্পানির কর যখন একটা বড় ব্যবধান হয়ে যাবে, তখন কিন্তু তারা বাধ্য হয়ে আসলে আমাদের পুঁজিবাজারে চলে আসবে। এবং ফোর্থ যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে গিয়ে যারা এই মুহূর্তে আমাদের পুঁজিবাজারে লিস্টেড কোম্পানি, সেই লিস্টেড কোম্পানিগুলো যেন আরো বেশি সুযোগ সুবিধা পায়, আরো যেন রিবেট পায়, আরো যেন ট্যাক্সে একটা ছাড় পায়, সেই জন্য কিন্তু কাজ করা হচ্ছে। তো আশা করা যাচ্ছে যে সামনে যে বাজেট আসবে সেই বাজেট আসলে পুঁজিবাজারমুখী হবে, পুঁজিবাজারের জন্য অবশ্যই একটা ভালো খবর নিয়ে আসবে। তো তেমনটাই আসলে প্রত্যাশা করা হচ্ছে। আর এই যে 4টি খবর বলা হলো, এই 4টি খবর যদি আমরা সামনে পেয়ে যাই সামনের সপ্তাহে, তবে অবশ্যই মার্কেট কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়াতে বাধ্য। তো আশা রাখছি সামনের সপ্তাহ থেকে মার্কেটটা একটা ভালো অবস্থায় চলে যাবে। আর আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে তারা আসলে অনেক প্যানিকড হয়ে গেছে, তারা কিন্তু একেবারে ধরে নিয়েছে যে মার্কেট এখান থেকে আর কখনো ঘুরবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই, যখন সাধারণ বিনিয়োগকারীরা একেবারে ধরে নেয় যে এই মার্কেট আর টিকবে না, এই মার্কেট আর থাকবে না, কালকে থেকে মার্কেট বন্ধ হয়ে যাবে, তখন থেকে কিন্তু মার্কেটটা ঘুরে দাঁড়ায়। তো সাধারণ বিনিয়োগকারী যে ভুলটা করে থাকে, ঠিক শেষ অবস্থায় এসে তাদের হাতে শেয়ারগুলো ছেড়ে দেয়। তো আমি অনুরোধ করব যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তারা একটু ধৈর্য ধরবেন। ইনশাল্লাহ আমাদের পুঁজিবাজার বান্ধব একটা বাজেট আসতে যাচ্ছে। ইনশাল্লাহ সেই বাজেটের পরে বা এই বাজেটের আগেই হয়তো বা আমরা এই ভালো খবরগুলো পেয়ে গেলে পরে মার্কেট কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়াবে। তো আশা রাখছি মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াবে, আমাদের দেশের অর্থনীতি আরো চাঙ্গা অবস্থা চলে যাবে। এই প্রত্যাশা রেখে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তবে খুব অল্প সময়ের মধ্যে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার এই কাইট টিভি ফেসবুক পেজ অথবা ইউটিউবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।